আমরা এখন টার্কি নিয়ে পড়াশোনা করব। টার্কিকে আমরা বাংলায় তুরস্ক বলি। এটা আমরা উইকিপিডিয়া থেকে পড়ছি। আমি প্রথম টার্কির সংক্ষিপ্ত পরিচয় দিব, আর উইকিপিডিয়া থেকে বাকি বিস্তারিত তথ্য তোমরা নিতে পারবে সবাই। তো আমরা পড়া শুরু করলাম। টার্কি or Turkish. Officially, the Republic of Turkey is a transcontinental country located mainly on the peninsula of Anatolia in Western Asia, with a smaller portion on the east thrace in Southeast Europe. It shares borders with Greece, Bulgaria to the northwest, the Black Sea to the north, Georgia to the northeast, Armenia, Azerbaijan, and Iran to the east, Iraq to the southeast, Syria and the Mediterranean Sea to the south, the Aegean Sea to the west. Turks form the vast majority of the nation's population, and Kurds are the largest minority. Turkey's capital is Ankara, while its largest city and financial center is Istanbul, the imperial capital until 1923. অর্থাৎ তুরস্ককে টার্কিশও বলা হয়। এর অফিসিয়াল নাম হলো রিপাবলিক অফ টার্কি বা তুরস্ক প্রজাতন্ত্র। এটা একটা আন্তঃমহাদেশীয় দেশ, অর্থাৎ এটা ইউরোপ এবং এশিয়া মহাদেশের মধ্যে অবস্থিত। এটা আনাতোলিয়া পেনিসুলাতে অবস্থিত। এটা পশ্চিম এশিয়ার মধ্যে। অন্য কিছু অংশ আছে দক্ষিণ পূর্ব ইউরোপের পূর্ব ট্রেসে এই তুরস্কের কিছু অংশ অবস্থিত, আর অধিকাংশ অংশ পশ্চিম এশিয়ার আনাতোলিয়া পেনিসুলাতে অবস্থিত। তুরস্কের সাথে গ্রিসের বর্ডার আছে উত্তর পশ্চিম দিকে, এবং বুলগেরিয়া এবং গ্রিস উত্তর পশ্চিম দিকে অবস্থিত। দক্ষিণ দিকে ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগর, তুরস্কের উত্তর দিকে ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগর অবস্থিত, আর জর্জিয়া হলো উত্তর পূর্ব দিকে অবস্থিত। আর্মেনিয়া, আজারবাইজান এবং ইরান তুরস্কের পূর্ব দিকে অবস্থিত, আর তুরস্কের দক্ষিণ পূর্ব দিকে ইরাক অবস্থিত, আর সবচেয়ে দক্ষিণে হলো সিরিয়া এবং ভূমধ্যসাগর তুরস্কের দক্ষিণ দিকে অবস্থিত। এটা একটু বলি, তুরস্কের দক্ষিণ পূর্ব দিকে ইরাক অবস্থিত, ইরানও দক্ষিণ পূর্ব দিকে, আজারবাইজান দেশটি এবং আর্মেনিয়া এই দুটি দেশও অবস্থিত। এবং তুরস্কের পশ্চিম দিকে ইজিয়ান সি বা ইজিয়ান সাগর অবস্থিত আছে। আর তুরস্কের যে জনসংখ্যা, তার মধ্যে সবচেয়ে বৃহত্তম জনসংখ্যা সবচেয়ে বেশি হলো টার্করা বা টার্কিশ পিপুল বলে। এদেরকে টার্কিশ পিপুলও বলা হয় বা টার্কস বলা হয় বা তুর্কি বলা হয়। অর্থাৎ তুর্কিরাই তুরস্কের জনসংখ্যার সবচেয়ে বেশি অংশ জুড়ে আছে, এবং সবচেয়ে বড় মাইনরিটি, অর্থাৎ সব জনসংখ্যায় বেশি কিন্তু সেটা কম পরিমাণে আছে, সেটা হলো কুর্দস বা কুর্দিশ পিপুল। এদেরকে কুর্দি বলা হয়। আর তুরস্কের রাজধানী হলো আঙ্কারা। এটাকে আঙ্কারা বলা হয়, তবে ঐতিহাসিকভাবে এটাকে আঙ্কিরা বা আঙ্গোরাও বলা হতো। এটা তুরস্কের বর্তমান রাজধানী। অন্যদিকে তুরস্কের সবচেয়ে বড় শহর বা বৃহত্তম শহর এবং আর্থিক কেন্দ্র বা অর্থনৈতিক লেনদেনের মূল কেন্দ্র, সেটা হলো ইস্তানবুল। তাহলে ইস্তানবুল হলো তুরস্কের সবচেয়ে বড় শহর এবং আর্থিক কেন্দ্র হিসেবে বিবেচিত। তবে এই ইস্তানবুল শহরটি 1923 সালে ইম্পেরিয়াল ক্যাপিটাল হিসাবে আছে। তো ইম্পেরিয়াল ক্যাপিটাল বলতে এটা যে আমরা জানি যে একসময় অটোমান সাম্রাজ্যের অংশ ছিল এই তুরস্ক, সেটা। তো আমরা এখন পরেরগুলো পড়ি একটু। One of the world's earliest permanently settled regions, present-day Turkey, was home to important Neolithic sites like Göbekli Tepe, and was inhabited by ancient civilizations such as Hattians, other Anatolian peoples, and the Mycenaean Greeks. Following the conquest of Alexander the Great, which started the Hellenistic period, most of the ancient regions in modern Turkey were culturally Hellenized, which continued during the Byzantine era. তো আমরা যদি এর বাংলাটা বলি, সবচেয়ে প্রাথমিক দিকের যে এলাকাগুলোতে বেশি মানুষ বসবাস করেছিল তার মধ্যে সেটা বর্তমান যুগের তুরস্ক, যেটা আগের যুগের অনেক নিওলিথিক যুগ ছিল
নিওলিথিক মানুষ ছিল, গবেকলি টেপে এরকম এই জায়গাগুলোতে বসে, এবং এই জায়গাগুলোতে হাতিয়ান, আনাতোলিয়ান পিপুল এবং মাইসেনিয়ান গ্রিক বা মাইসেনীয় গ্রিকবাসীরা এখানে বসবাস করত। আলেকজান্ডার দ্য গ্রেট যখন এই তুরস্ক দখল করে, তারপরে এখান থেকে হেলেনিস্টিক পিরিয়ড বা গ্রীসীয় সভ্যতা শুরু হয়। আর এই বর্তমান তুরস্কের প্রাচীন এলাকাগুলো, অধিকাংশ প্রাচীন এলাকা তখন সাংস্কৃতিকভাবে হেলেনাইজড বা গ্রিক চিন্তা, চেতনা, ধর্ম ইত্যাদি দ্বারা প্রভাবিত ছিল, যেটা বর্তমান সম্পূর্ণ বাইজান্টাইন যুগ যেটাকে আমরা বলি, সম্রাট বাইজান্টাইন যুগ যেটাকে, সেই বাইজান্টাইন যুগ ধরে এটা পর্যন্ত তুরস্কের মধ্যে গ্রিসের সভ্যতা, সংস্কৃতি, ধর্ম প্রভৃতি বিরাজ করছিল। The Seljuk Turks began migrating in the 11th century, and the Sultanate of Rome ruled Anatolia until the Mongol invasion in 1243, when it disintegrated into small Turkish principalities. Beginning in the 13th century, the Ottomans united the principalities and conquered the Balkans, and the Turkification of Anatolia increased during the Ottoman period. অর্থাৎ 11 শতকের দিকে সেলজুক তুর্কিরা এখানে মাইগ্রেশন করা শুরু করে, অর্থাৎ স্থানান্তর প্রক্রিয়া শুরু করে, এবং রোমের সালতানাত বা রোম সেলজুক সালতানাত, এটা আনাতোলিয়া শাসন করে। 1243 সালে যখন মঙ্গলরা এই তুর্ক আক্রমণ করে জয় করে নেয়, সেই পর্যন্ত এখানে শাসনটা ছিল। যখন এটা বিচ্ছিন্ন হয়ে যায়, ছোট ছোট টার্কিশ প্রিন্সিপালিটিস বা আনাতোলিয়ান টার্কিশদের ছোট ছোট দেশে পরিণত হয়। 13 শতকের দিকে, 13 শতকের শেষ দিকে শুরু হয় রোমানরা ছোট ছোট প্রিন্সিপালিটিস বা ক্ষুদ্র ক্ষুদ্র দেশগুলোকে সমন্বিত করে, একত্রিত করেন, এবং তারা বলকান এলাকা অধিগ্রহণ করেন। এরপরে টোটাল আনাতোলিয়া এলাকাকে তার্কিকরণ বা তুরস্কীকরণ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা অটোম্যান পিরিয়ড বা অটোম্যান সাম্রাজ্যের সময় আরও বেশি বেড়ে যায়। আফটার মেহমুদ টু কনকার্ড কনস্ট্যান্টিনোপল অর ইস্তানবুল in 1453, Ottoman expansion continued under সেলিম I। অর্থাৎ আনাতোলিয়া ওটোমান সাম্রাজ্যের সময় সবচেয়ে বেশি বৃদ্ধি পায়, এবং মাহমুদ টু যখন কনস্ট্যান্টিনোপল বা ইস্তাম্বুল, অর্থাৎ ইস্তাম্বুলের আরেকটি নাম হলো কনস্ট্যান্টিনোপল, 1453 সালে দখল করেন, তারপরে অটোমান সাম্রাজ্যের বিস্তৃতি সেলিম I, অর্থাৎ আরেকজন সম্রাট সেলিম I, অর্থাৎ 1 নম্বর সেলিম পর্যন্ত এর বিস্তৃতি চলতেই থাকে। ডিউরিং দ্য রেইন অফ সুলাইমান দ্য ম্যাগনিফিসেন্ট, দি অটোমান এম্পায়ার বিকাম এ গ্লোবাল পাওয়ার। অর্থাৎ সুলাইমান দ্য ম্যাগনিফিসেন্ট এর শাসনকালে অটোমান সাম্রাজ্য সারা পৃথিবীতে একটা বৈশ্বিক ক্ষমতাধর শক্তিতে পরিণত হয়। ফ্রম দ্য লেট 18th century onwards, the empire's power restricted the authority of the Sultan and restored the Ottoman parliament after a 30-year suspension, ushering the empire into a multi-party period. এটা একটা খুবই জরুরি তথ্য তুরস্ক সম্পর্কে। অর্থাৎ আমি ভুলটা লাইন পড়লাম, আমরা একটা লাইন মিস করেছি। ফ্রম দ্য 18th century onwards, the empire's power restricted the authority of Sultan and restored the Ottoman parliament after a 30-year suspension, ushering the empire into a multi-party period. অর্থাৎ 1908 সালের ইয়াং তুর্কিদের বিপ্লব সুলতানের ক্ষমতাকে রেস্ট্রিক্টেড অর্থাৎ সীমিত করে, এবং তারা অটোমান পার্লামেন্টকে পুনরুদ্ধার করে 30 বছর স্থগিতকরণের পরে, যার পরে ওই তুরস্কে মাল্টি পার্টি পিরিয়ড বা বহুদলীয় একটা ব্যবস্থার তৈরি হয়। দ্য 1913 coup d'etat put the country under the control of 3 pashas who facilitated the empire's entry into World War I as part of the Central Powers in 1914। অর্থাৎ 1930 সালের সামরিক অভ্যুত্থান এই তুরস্ক দেশটিকে তিনজন পাশার অধীনস্থ করে দেয়, যে তিনজন পাশা এই সাম্রাজ্যেরকে প্রথম বিশ্বযুদ্ধে প্রবেশ করিয়েছিলেন। তারা সেন্ট্রাল পাওয়ার বা কেন্দ্রীয়, 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধে কেন্দ্রীয় শক্তি বা সেন্ট্রাল শক্তির অংশ হিসাবে তারা তুরস্ককে প্রবেশ করিয়েছিলেন, অর্থাৎ তুরস্ক যুদ্ধে জড়িয়ে পড়ল।
ডিউরিং দ্য ওয়ার 1914 থেকে 1918 সালে এই 5 বছর দ্য অটোমান গভর্নমেন্ট কমিটেড জেনোসাইডস অ্যাগেনস্ট ইস আর্মেনিয়ানস, আসিরিয়ানস অ্যান্ড পন্টিক গ্রিক সাবজেক্টস। এটা খুব দুঃখজনক যে 1914 থেকে 18 প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে অটোমান সরকার, অর্থাৎ এই তুরস্কের যে সরকার ছিল অটোমান সরকার, তারা জেনোসাইড গণহত্যা চালু করেছিল। এবং কার বিরুদ্ধে গণহত্যা করেছিল? তাদের দেশে যে আর্মেনিয়ার জনগণ ছিল সেখানে গণহত্যা করে, আসিরিয়ান যে লোকগুলো ছিল তাদেরকে গণহত্যা করে, এবং পন্টিক গ্রিক যারা প্রজা ছিল তাদেরকে গণহত্যা করে। আফটার ইটস ডিফিট ইন দ্য অর দি অটোমান এম্পায়ার ওয়াজ পার্টিশনস। অর্থাৎ 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষের পরে যখন তুরস্কের পরাজয় হয় তখন অটোমান সাম্রাজ্যকে বিভক্ত করা হয়। দ্য টার্কিশ ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স against the occupying allied powers resulted in the abolition of the Sultanate on 1 November 1922, signing the Treaty of Lausanne, which superseded the Treaty of Sevres on 24 July 1923 and the proclamation of the Republic on 29 October in 1923. অর্থাৎ তুরস্কের স্বাধীনতা যুদ্ধ মিত্রবাহিনীর বিরুদ্ধে তুরস্কের স্বাধীনতা যুদ্ধের ফলে সালতানাত যুগের বিলুপ্তি হয়, সেটা হলো 1922 সালের 1 নভেম্বর। এবং এর ফলে লসেম ট্রিটির চুক্তি সাইন হয়, যেটা আবার সেভর্স চুক্তিকে অতিক্রম করে গিয়েছিল। সেটা সালটা ছিল 1923 সালের 24 জুলাই। এবং এরপরে 1923 সালের 29 অক্টোবর রিপাবলিক বা প্রজাতন্ত্র, তুরস্ককে প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়। উইথ দ্য রিফর্মস ইনিশিয়েটেড বাই দ্য কান্ট্রিজ ফার্স্ট প্রেসিডেন্ট মুস্তফা কেমাল আতাতুর্ক। অর্থাৎ তুরস্কের প্রথম প্রেসিডেন্ট মুস্তফা কামাল আতাতুর্ক তুরস্কে যে সংস্কারগুলো এনেছিলেন সেই সংস্কারের সাথে সাথে টার্কি বিকেম এ সেকুলার, ইউনিটারি অ্যান্ড পার্লামেন্টারি রিপাবলিক। অর্থাৎ তুরস্কের প্রথম প্রেসিডেন্ট মুস্তফা কামাল পাশা তুরস্কে যে সমস্ত সংস্কার আনলেন, এর ফলে তুরস্ক একটা সেকুলার বা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে পরিণত হলো, ইউনিটারি বা এককক্ষ রাষ্ট্রে পরিণত হলো, এবং পার্লামেন্টারি বা সংসদীয় রাষ্ট্রে পরিণত হলো। টার্কি প্লেড এ প্রমিনেন্ট রোল ইন দ্য কোরিয়ান ওয়ার। অর্থাৎ টার্কি কোরিয়ান যুদ্ধে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। অ্যান্ড জয়েন্ট নেটো ইন 1952। 1952 সালে ন্যাটোতে যোগদান করেছিল। দ্য কান্ট্রি এন্ডিউড সেভারাল মিলিটারি কুজ ইন দ্য ল্যাটার হাফ অফ দ্য 20th সেঞ্চুরি। অর্থাৎ বিংশ শতকের অর্ধেকের শেষের দিকে এই তুরস্কে বেশ কয়েকটি সামরিক অভ্যুত্থান হয়েছিল। দ্য ইকোনমি ওয়াজ লিবারালাইজড ইন দ্য 1980s। 1980 দশকে অর্থনীতি আরও লিবারেল বা স্বাধীন করে দেওয়া হলো, লিডিং টু স্ট্রঙ্গার ইকোনমিক গ্রোথ অ্যান্ড পলিটিক্যাল স্টেবিলিটি। এর ফলে আরও অর্থনৈতিক প্রবৃদ্ধি হলো এবং রাজনৈতিক স্থিতিশীলতা চলে আসলো। দ্য পার্লামেন্টারি রিপাবলিক ওয়াজ রিপ্লেসড উইথ এ প্রেসিডেন্সিয়াল সিস্টেম বাই রেফারেন্ডাম ইন 2017। অর্থাৎ 2017 সালে গণভোটের মাধ্যমে এই দেশের যে পার্লামেন্টারি রিপাবলিক সেটাকে প্রেসিডেন্সিয়াল সিস্টেম দ্বারা, প্রেসিডেন্টের পদ্ধতির দ্বারা প্রতিস্থাপিত করা হয়। সিন্স দেন, তখন থেকে দ্য নিউ টার্কিশ গভর্নমেন্টাল সিস্টেম আন্ডার প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান অ্যান্ড হিজ পার্টি, তখন থেকে এই নতুন সিস্টেমে রিসেপ তাইপ এরদোগানের আন্ডারে সেই সরকারি ব্যবস্থা দ্য AKP হ্যাজ বিন ডিসক্রাইবড অ্যাজ অ্যান ইসলামিস্ট অ্যান্ড অথরিটেরিয়ান। তখন থেকে এই অর্থাৎ 2017 সালে গণভোটের পর থেকে রিসেপ তাইপ এরদোগানের আন্ডারে এই দেশটাকে এখন ইসলামিক দেশ বলা হয় এবং সেটাকে বলা হয় অথরিটেরিয়ান বা কর্তৃত্বপরায়ণ একটা দেশ। টার্কি ইজ এ রিজিওনাল পাওয়ার অ্যান্ড এ নিউলি ইন্ডাস্ট্রিয়ালাইজ কান্ট্রি। অর্থাৎ টার্কি হলো একটা আঞ্চলিক শক্তি এবং এটা একটা নতুন শিল্পান্নত দেশ। উইথ এ জিওপলিটিক্যালি স্ট্র্যাটেজিক রিজন। অর্থাৎ এর ভূ রাজনৈতিক অবস্থান খুবই কৌশলগত অবস্থায় আছে, কারণ অর্ধেক হলো ইউরোপে, অর্ধেক এশিয়ায়। ইটস ইকোনমি হুইচ ইজ ক্লাসিফাইড অ্যামাং দ্য ইমার্জিং অ্যান্ড গ্রোথ লিডিং ইকোনমিজ। অর্থাৎ এর অর্থনীতি, যেটাকে উদীয়মান এবং সবচেয়ে বৃদ্ধিপ্রাপ্ত অর্থনীতি বলা হয়, ইজ দ্য 12th লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড বাই নমিনাল জিডিপি। অর্থাৎ বিশ্বের জিডিপিতে এটা 20তম সবচেয়ে বড় অর্থনীতির দেশ। অ্যান্ড দ্য 11th লার্জেস্ট বাই পিপিপি। অর্থাৎ পিপিপিতে 11তম বড় দেশ। ইট ইজ এ চার্টার মেম্বার অফ দ্য ইউনাইটেড নেশনস। এটা জাতিসংঘের সদস্য রাষ্ট্র। অ্যান্ড আর্লি মেম্বার অফ দ্য নেটো। তো 11th লার্জেস্ট বাই পিপিপি, অর্থাৎ পিপিপির দিক থেকে এটা 11তম সবচেয়ে বৃহত্তম রাষ্ট্র।
ইট ইজ এ চার্টার মেম্বার অফ দ্য ইউনাইটেড নেশনস, এটা জাতিসংঘেরও একটা সদস্য রাষ্ট্র, অ্যান আর্লি মেম্বার অফ নেটো, ন্যাটোর একটা সদস্য, আইএমএফেরও সদস্য, অ্যান্ড দি ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংকেরও সদস্য। এ ফাউন্ডিং মেম্বার অফ দ্য ওইসিডি এর প্রতিষ্ঠাতা সদস্য, ওএসসিই, বিএসইসি, ওআইসি অ্যান্ড G20, এই সংগঠনগুলোর তুরস্ক হলো প্রতিষ্ঠাতা সদস্য। আফটার বিকামিং ওয়ান অফ দ্য আর্লি মেম্বার্স অফ দ্য কাউন্সিল অফ ইউরোপ ইন 1950, 1950 সালে কাউন্সিল অফ ইউরোপের অন্যতম প্রাথমিক সদস্য হওয়ার পরে টার্কি বিকেম অ্যান অ্যাসোসিয়েট মেম্বার অফ দ্য ইইসি, অর্থাৎ টার্কি 1963 সালে ইইসি এর সহযোগী সদস্য হয় ইন 1963, 1963 সালে। জয়েন্ট দ্য ইউ কাস্টমস ইউনিয়ন, এবং ইউ কাস্টমস ইউনিয়নে জয়েন করেন ইন 1995, 1995 সালে। স্টার্টেড অ্যাকসেশন নেগোসিয়েশনস উইথ দ্য ইউরোপিয়ান ইউনিয়ন ইন 2005, অর্থাৎ 2005 সালে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে নেগোসিয়েশন শুরু করেন। তাহলে এই হলো তুরস্ক সম্পর্কে সংক্ষিপ্ত একটা আইডিয়া। তাহলে তুরস্কের এটা একটা ট্রান্সকন্টিনেন্টাল দেশ, অর্থাৎ যে দেশটি ইউরোপ এবং এশিয়াতে অবস্থিত আসে, এবং এর রাজধানী হলো আঙ্কারা, এবং সবচেয়ে বড় শহর হলো ইস্তানবুল। এইটা। তাহলে সবাইকে ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই উইকিপিডিয়া থেকে আরো তথ্য জানবে। সবাইকে ধন্যবাদ।